রুহিনা রাজাকে আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন জনাব এম এ আজিজ বলছিলেন যে নির্বাচন হয়তো হবে, কিন্তু সরকার কবে গঠন হবে সেটি নিয়ে তার মধ্যে একটি আশঙ্কা আছে। আর শুধু জনাব এম এ আজিজই যে এই আশঙ্কা প্রকাশ করছেন এমন নয়। গতকাল প্রথম আলোর সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সভাপতি এবং সাংবাদিক জিল্লুর রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন যে আমি নামে মাত্র ইলেকশনও দেখি না, আর যদি ইলেকশন হয় সেটা বাংলাদেশের ইতিহাসে একটি খারাপ নির্বাচনের নজির হয়ে থাকবে এবং ভোটের দিনেই নির্বাচনটি আনম্যানেজেবল হয়ে যেতে পারে। আপনি কি একমত, বা আপনার মনে কি এই ধরনের শঙ্কা আছে? আমার মানে নর্মাল কোর্সে আপনি যদি দেখেন আমরা যে পর্যন্ত মানে আগাইলাম, তাতে মনে হয় যে নির্বাচন একটা হওয়ার কথা এখন পর্যন্ত। মানে যে সমস্ত জিনিসগুলো দিয়ে বোঝা যাবে যে নির্বাচন হওয়ার আশঙ্কা, সেইগুলোর ভিতর থেকে আপনি যদি ধরেন নির্বাচনটা অ্যাকচুয়ালি নির্বাচনটাকে ত্বরান্বিত করে কারা, কিংবা নির্বাচন সম্পর্কে আমরা রিয়েল সংবাদটা পাই তাহলে কতগুলো মাধ্যম থেকে পাই। তার ভিতরে একটা হলো মিডিয়া। আমরা মিডিয়া এখন দেখতেছি, আপনার মিডিয়া আমরা মোটামুটি দেখতেছি বিএনপির পক্ষে সবচেয়ে বেশি। এবং আপনি যদি প্রথম আলোর দিকে তাকান, প্রথম আলো আমরা দেখেছি যে প্রথম আলো বিগত 16 বছর মিডিয়া বিএনপির পক্ষে বেশি। হ্যাঁ, আমি কেন বলছি যে আপনি মিডিয়ার গত 16 বছর 17 বছরে বিএনপি সম্পর্কে, তারেক জিয়া, খালেদা জিয়া সম্পর্কে কোনো পজিটিভ ওয়ার্ড লেখেননি। এটা আমার বানায় বলার দরকার নেই, ডকুমেন্ট এখানে আছে। সে হঠাৎ করে রিভার্স হয়ে গেল। তো রিভার্স হয়ে গেলে আমরা প্রথম আলোর রোলটা কি, প্রথম আলো করে কি, প্রথম আলো পক্ষে থাকা মানে উদীচী পক্ষে থাকা, উদীচী পক্ষে থাকা মানে ছায়ানট পক্ষে থাকা, এবং এইগুলো সব আওয়ামী লীগের পক্ষে সব সময় ছিল। সেখান থেকে যদি আমি তারেক মানে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ধরি এবং খালেদা জির আদর্শ ধরি, এবং তারপর যদি আজকের বিএনপির সাথে আমি মিলাই, ইট ইজ জাস্ট রিভার্স। আমার কাছে ইউটার্ন মনে হয় মানে আইডিওলজিগতভাবে। এবং এই ইউটার্ন নেওয়ার কারণেই প্রথম আলো তার কাছে আসছে। প্রথম আলো অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনি কি প্রথম আলো নাকি অন্য মিডিয়ার কথা? মানে আমি প্রথম আলোটা কেন বলছি, প্রথম আলো, ডেইলি স্টার কেন বলছি, যে আপনারা সবাই জানেন, এত ক্লারিফাই করার কোনো প্রয়োজন নাই যে এদের কি রোলটা কি প্লে করে। তা নাহলে 16 বছর যারা তাদের সম্পর্কে সবসময় যা লিখতো তার রিভার্সটা এখন চলে আসলো। সুতরাং একটা কোশ্চেন মার্ক, কী কারণে নির্বাচন হয় নাই, নির্বাচন হওয়ার পরে তাদের পারফরমেন্স দেখতো, তারপরে লিখতো এক কথা। তার আগে যখন রিভার্স, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই প্রথম আলোর যে আইডিওলজি, প্রথম আলোর আইডিওলজির ভিতরে বিএনপি ঢুকে গেছে বলে আমি মনে করি। বিএনপি আইডিওলজির মধ্যে প্রথম আলো ঢুকে নাই, তাহলে বিগত 16 বছর তাদের সম্পর্কে লিখতো। তো এখন মনে করেন এই আইডিওলজি ঢোকার পর আপনি যেটা মনে হয় যে কি বলে এটাকে, বিএনপি পরিবার আছে কিন্তু একটা, সেই বিএনপি পরিবার চট করে ইউটার্নটা কীভাবে নিছে। আমরা সমাজে চলি, আমরা সমাজে দেখি যে কি অবস্থাটা হইতেছে। তাতে হয়তো আপনার এই উদীচীর সাপোর্ট, ডেইলি স্টারের সাপোর্ট কিংবা ছায়ানটের সাপোর্ট আপনার 5টা ভোট বাড়তে পারে একদিকে, কিন্তু অন্যদিকে যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আইডিওলজির বিশ্বাসী বিএনপির ভিতরে, এরকম অনেকের সাথে আমরা কথা বলে দেখি যে দে আর নট হ্যাপি। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি এই যে আজকে বিএনপির যে অবস্থানটা, রাজনৈতিক যে অবস্থান, বিএনপির ঠিক কোন অবস্থানের কথা বলছেন একটু যদি পরিষ্কার করেন। আমি যেই প্রথম আলো যে কারণে বিএনপিকে প্রশংসা করছে, সেই কারণগুলো বিগত 16 বছর করে নাই, তখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন বা খালেদা জিয়া ছিলেন এমনি। এই কারণে তারা, অর্থাৎ তাদের বক্তব্যটা এরকম যে যেই প্রথম আলো টানা 16 বছর শুধুই আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করছে আর 16 বছর শুধুই বিএনপির বিরোধিতা করছে, সেখান থেকে তারা ঘুরে আসলো। প্রথম আলো টানা 16 বছর আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছে, এটিকে অত্যন্ত একটা সিম্পলিফাইড না, আমরা দেখেছি তো। আপনি পত্রিকার নেগেটিভ শব্দ কিন্তু সবসময় নেগেটিভ না। আবার সরকারের ভিতরের অনেক খবরও কিন্তু আমরা প্রথম আলোর মাধ্যমেই জানতে পেরেছি। আবার অগাস্টের যখন জুলাই অগাস্টের ঘটনাও কিন্তু আমরা প্রথম আলোর মাধ্যমেই জানতে পেরেছি। টোটাল নিউজটা যদি আপনি নিয়ে আসেন, সব নিউজগুলো যদি একত্র করে দেখেন, তখন দেখবেন যেটা কীরকম অবস্থায় আছে। তো সেই কারণে এই একটা দিক বললাম, সে কারণে আপনি মনে করেন বিএনপির অবস্থা আমার কাছে মনে হয় না যে খুব ভালো হচ্ছে। আরেকটা জায়গায় আমি আসি, বিএনপি কিন্তু বলছে যে তাদের চাঁদাবাজির খবর মিডিয়ায় আসছে। আমি বলছি, আপনি বলছেন যে মিডিয়াগুলো বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে, তাহলে বিএনপিরা তো চাঁদাবাজির খবরাখবর প্রতিদিন, চাঁদাবাজির খবরাখবর যেটা বলে, আপনি দেখেন না কোন পত্রিকা কিভাবে লেখে, ট্রিটমেন্ট আপনি আমার চেয়ে ভালো বোঝেন। আর চাঁদাবাজির যে বিষয়টা, আমি বিএনপি চাঁদাবাজি করে না, জামাত চাঁদাবাজি করে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কে পত্রিকায় লিখলো কে লিখলো না, কিচ্ছু আসে যায় না। বাট যারা চাঁদা দেন তারা কিন্তু জানেন কে চাঁদা নেয়, যারা চাঁদা দেন তারা জানেন চাঁদা কে দেয়। এবং এরকম 70-80 লক্ষ স্পট আছে বাংলাদেশে। এক একটা স্পটের সাথে 2-4 জন জড়িত থাকলে 1 কোটি 1.5 কোটি লোকের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। সেই 1 কোটি 1.5 কোটি লোক চাঁদা কারা নেয় জানে, এবং আপনি নিশ্চিত থাকেন ফলাফল যাই হোক, তারা চাঁদাবাজরে ভোট দিবে না। তৃতীয় জায়গায় আসেন,
জামাত সম্পর্কে অনেক বক্তব্য আছে, আমরা মাঠে দেখি কেউ আলাপ করতে আসলেই আপনি জামাত স্বাধীনতার বিরোধী শক্তি ইত্যাদি ইত্যাদি বলে। সম্প্রতি বোধহয় যে কি একটা নিউজ আসছে নারীদের সম্পর্কে জামাতের আমিরের বক্তব্য, উনি সেটাকে বলছেন হ্যাক করা হয়েছে, বাট অনেকে খুব দায়িত্ব নিয়ে বলতেছে এগুলো হ্যাক হয় নাই, এগুলো তারা বলেছে। এইটুক সেন্স যদি আপনি নর্মাল কোর্সে থাকেন, এইটুক সেন্স একটা লোকের নাই। আমরা তো গত 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত সব দলের বক্তব্য শুনতেছি, সব দলের নেতাদের বক্তব্য শুনতেছি, আগে পিছিয়ে শুনতেছি, তাতে চট করে এরকম একটা শব্দ বললে উনি বোঝেন না ওনার ভোট বাড়বে কি কমবে, কিংবা এটা নিয়ে মাঠে যারা নামছে তারা কি আদৌ জামাতকে ভর্তিত্ব কোশ্চিনকালে দিছে, দেয় নাই। অর্থাৎ তাদের ভোট সবসময় জামাত বিরোধী। কিন্তু জামাতের ভিতর থেকে যদি লোক বেরোয় বলতো যে হ্যাঁ আমরা ডিসাইড করেছিলাম, আমরা তাদের নারী স্কুল ভোট দিতে চাইছিলাম, কিন্তু জামাতের আমিরের বক্তব্যের পরে তাকে আর আমরা ভোট দিব না, এই কথা কিন্তু আসে নাই। এই কথাটা আমি কেন বলছি যে আমরা মাঠে দেখি এখন কোনো মানে ভোটার ক্যাচিং বক্তব্য নাই, কিভাবে আপনি ভোট পাবেন সেই বক্তব্য নাই। আপনি একজন জামাতকে গালি দেয়, একজন বিএনপিকে গালি দেয়, এই যে লড়াইটা, এ দিয়ে তো আপনি ভোট পাবেন না, এটা তো ভোটের ব্যাপার নয়। আর এই দেশের লোকরে মানুষ যেভাবে বোকা মনে করে, কিছুদিন আগে বলছে গণভোট বোঝে না, বড় বড় দায়িত্বশীল ব্যক্তিরা বলছে জনগণ গণভোট বোঝে না, জনগণ গণভোট বোঝে না। জনগণ কি বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি বোঝে? জনগণ কি বাঙালি জাতীয়তাবাদ বোঝে? জনগণ কি সংবিধান বোঝে? কিচ্ছু বোঝে না জনগণ। জনগণ একটা ঢেউয়ের উপরে চলে। এবং দায়িত্বশীল নেতা এমনও বলছে কোনো প্রার্থীকে দেখে নয়, মার্কা দেখে ভোট দিবেন, প্রার্থীকে সেটা মুখ্য নয়, এমন কথাও বলা হয়েছে। কাজেই জনগণ, মানুষ যত বোকা মনে করে জনগণ অত বোকা নয়। তো আমি এই যে নির্বাচন নিয়ে যে সংখ্যাটা আপনি কথা বলতেছেন, আমরা ইতিমধ্যে এটাও পেয়েছি সেন্ট মার্টিন দিয়ে দিছে, আমেরিকার সাথে আতাত হয়েছে। এই যে বিষয়টা, আতাত হয়েছে কি হয় নাই সেটা বড় কথা না, সেন্ট মার্টিন দিয়ে দিবে কিনা সেটাও বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে এই যে সেন্ট মার্টিন দেওয়ার শর্তে তারা আমেরিকার সাথে আতাত করতেছে, আমেরিকা তাদেরকে সাপোর্ট করে। এটার মানে হচ্ছে আমেরিকা সাপোর্ট আমার কাছে ইম্পর্টেন্ট না, তারা যে একটা আতঙ্কের কারণ হইতেছে সেটা আমার কাছে প্রতীয়মান হচ্ছে। এই যে আতঙ্কের কারণ হচ্ছে বিএনপির কাছে জামাত আজকে আতঙ্কের কারণ হচ্ছে। আপনি অনেকগুলো বক্তব্য দিয়েছেন, সেটি হচ্ছে যে কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতের আমিরের একটি পোস্ট নিয়ে শোরগোলের পর জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল তার, এবং সেই সময় এই পোস্টটি করা হয়েছে। অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয়নি সেই বিতর্কে আমি যাব না, কিন্তু জামায়াত সহ অন্তত 30টি রাজনৈতিক দল 300টি আসনের একটিতেও একজন নারী প্রার্থীও দেয়নি। এই তথ্য তো সঠিক, এটি তো কোনো ভুল তথ্য নয়। আপনাকে কি এই তথ্য কোনো বার্তা দেয় কিনা, বা এর কোনো তাৎপর্য আছে কিনা? আপনার তাৎপর্য আছে কিনা জানি না, কিন্তু জামাত এটা সুস্পষ্ট বার্তা তাদের আছে। জি, একজনও দেয় নাই কেন সেই ব্যাখ্যা আমার কাছে এই মুহূর্তে নাই, মানে আমার কাছে নাই। আর এটা আমরা জামাত করিও না, আমরা ক্রিটিক্স হিসেবে আলোচনা করতেছি, আলোচক। জামাতকে জিজ্ঞেস করা হয়েছে জামাতের আমিরকে যে আপনারা তো নারী আমির বানাবেন কিনা, পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা নারী আমির বানাবো না, আমরা নারী আমির প্রেফার করি না, এটা বলেছে উনি। এখন যদি বলেন ওনার বক্তব্য হলো আমি কোরআনের আইন যদি চলে সেই মোতাবেক আমরা করব না, প্রশ্ন হচ্ছে এটা আমি অপছন্দ করি মনে করেন। কিন্তু নারী প্রধান একটি পার্টির সঙ্গে তো তারা কোয়ালিশনে গেছেন, এবং সেটি তারা কেন গেছেন সেটির ব্যাখ্যা তো উনি পরিষ্কার করে দেন। ভালো প্রশ্ন করছেন। আপনি যদি বলেন নারী নেতৃত্ব তার দল থেকে তারা আমির বানাবে না, আর নারী নেতৃত্ব সমর্থন করে না, আবার বলছেন যে তারা নির্বাচনে গেছে 2001 সালে নারী নেতৃত্ব মেনে তারপরে কোয়ালিশনে গেছেন, ফাইন আছে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে রেকর্ডেড আমাদের কাছে আওয়ামী লীগ, মানে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা 15 বছর টানা করছেন, যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতেই তারা। 2001 সালে যখন নির্বাচন হয়, নির্বাচনের আগে ক্ষমতায় ছিল কে? আপনার শেখ হাসিনা, মানে আওয়ামী লীগ। 2001-এ যখন জোট হয় জামাতের সাথে, জামাত একটা স্বাধীনতা বিরোধী শক্তি, সেই স্বাধীনতা বিরোধী শক্তির সাথে বিএনপি মিলে একটা জোট করলো। জোট করলে নারীতে তো মেনে নিছেই, ওই সময় রাজনীতির সাথে মেনে নিছে, আর তার আদর্শের সাথে মেলে না, কিন্তু বিএনপিও তো স্বাধীনতা বিরোধী শক্তিটার সাথে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনাকে ডিফিট দিল। এটা কোন থিওরি? এই জামাত বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, তার সাথে বিএনপি জোট বানাইয়া স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের পরাজিত করলো, আবার তাকে মন্ত্রী বানাইলো, আবার এখন আপনি স্ট্যান্ড নিতেছেন। আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু আপনি বলেছেন জামায়াতের আমিরের বক্তব্য এই বিষয়ে পরিষ্কার। আমি সেজন্যই বললাম যে এই বিষয়টি পরিষ্কার না, আমি পরিষ্কার করে দিচ্ছি, জি পরিষ্কার করে দিচ্ছি। তার মানে রাজনীতি আদর্শ বলতে কিছু নাই কোনো দলের। আমি যদি বলি জামাত, তারও আদর্শ নাই। কারণ এখন যদি বলেন জামাত ইচ্ছা করলে কি জোট করতে পারে, যদি জামাতকে অ্যালাউ না করে, কারণ জামাত ছোট দল,
কিন্তু তাকে অ্যালাউ করছে কেন? রাজনীতির স্বার্থে। সুতরাং এই রাজনীতির স্বার্থে স্বাধীনতার পক্ষ এটা একটা ন্যারেটিভ, অকেজো, মিথ্যা, প্রতারণার সামিল। তা না হলে আপনি এরশাদ বিরোধী যখন আন্দোলন হয় তখন জামাতের সাথে জামাত, আওয়ামী লীগ, বিএনপি 3 দলে মিলে আন্দোলন করছে। তার স্বাধীনতার বিপক্ষে শক্তিকে কখনো কখনো ঘ্রাণ পান, কখনো কখনো গন্ধ পান, এগুলি চলবে না। এই সমস্ত ন্যারেটিভ বাদ দিতে হবে। এইবার আসেন নারী নেতৃত্ব, সে পরিষ্কার বলছে। আপনি যদি যারা জামাতের মহিলা কর্মী আছে না, তারা ভোট দিচ্ছে না, তার সাথে আছে না, তারা তো এটা মেনে নিছে। যারা মেনে তার সাথে যাবে যাবে, না গেলে না যাবে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করলাম, সকাল বিকাল চেঞ্জ করতেছি না। আর আমরা তো কতক্ষণ স্বাধীনতার পক্ষের শক্তি, কতক্ষণ রাজাকার সাথে নিয়ে আন্দোলন করি, কাজে এইগুলা পরিষ্কার। জামাত ওই দিক থেকে ক্লিয়ার। নারীদের ভোট নিতে যখন তাদের সমস্যা নাই, তাহলে নারীদের 300 আসনের না। একটিতেও নারী প্রার্থী দিতে তাহলে জামাতের কি সেটা সমস্যা আসে। থাকতে পারে? যদি আপনি বলেন কেন দিল না, এটার উত্তর কি আমি দিতে পারবো? এটার উত্তর আমি দিতে পারবো, আপনি বলেন। তারপরে যদি বলি তাদের ইচ্ছা, এই ইচ্ছা মাইনে যদি কেউ থাকে তার সাথে থাকবে, না থাকলে না থাকবে। স্ট্যান্ডটা তো ক্লিয়ার, কোনো ধোকাবাজি তো নাই। আপনি বিএনপিতে তো 15 জন নারীর ইয়ে দেওয়ার কথা, তাও তো হয় নাই। 5% যদি হিসাব করেন, হয় নাই। তাদের ব্যাপার। এবং এইটা মেনে যারা থাকবে থাকবে, না থাকলে না থাকবে। আমরা রুমিন ফারহানা মনে করছি তার মতো মহিলা নমিনেশন পেতে পায় নাই, সে স্বতন্ত্র করতেছে, দেয় নাই তো কি ইচ্ছা, দলের ইচ্ছে। এবং দলের লিডারশিপ মানলে মানবা, না মানলে না মানবো, পরিষ্কার তো এগুলা। এগুলো নিয়ে তো বিতর্কে কিছু নাই। আমরা এগুলো নিয়ে দৌড় ধরে বলবো না, আমরা ভোটের মাঠে দেখব। ভোট দেন, আপনি জামাতকে অপছন্দ করেন, আমি ভোট দিব না তো। আমি জামাতের রাজনীতি লাইক করি না, আমি এখন আলোচনার খাতির করি, আমি লাইক করি না। এখন আমার যদি প্রশ্ন করা হয় লাইক করে না, তো কোন আমি আর্গুমেন্ট করতেছি, আই এম নট ফেভারিং জামাত অর আই এম নট ফেভারিং বিএনপি। সুতরাং এগুলা বলে এই বয়ানটা কেন আনে আমি ঠিক বুঝি না। কেন আমি বলি, জামাতের যদি 7% ভোট থেকে থাকে বা 10%, একটু বাড়ছে, এই 10% ফিক্সড, পৃথিবী উল্টে গেলেও কোথাও যাবে না। তেমনি বিএনপিরও কিছু ভোট আছে ফিক্সড, পৃথিবী উল্টে গেলে কোথাও যাবে না। আওয়ামী লীগের ভোট আছে ফিক্সড, পৃথিবী উল্টে গেলেও কোথাও যাবে না। ভয়ের জায়গা অন্য। ভয়ের জায়গা হলো 5ই আগস্টের পরে যে 4,004 কোটি ভোটার হয়েছে, তরুণ ভোটার, এটা নিয়ে হলো আতঙ্ক। এটা নিয়ে আতঙ্ক এই কারণে, 5ই আগস্টের পরে দুইটা দলের যে ন্যারেটিভ এ পর্যন্ত আসছে 18 মাস যাবৎ, সেই 18 মাস পর্যন্ত যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের খাতিরে, ন্যারেটিভের বিষয়টা নিয়ে দুই পক্ষের ভিতরে কে আতঙ্কিত আমরা ঠিক জানি না। তবে ভয়ের জায়গা একটা, সেটা যারা সুনিশ্চিত বিজয় মনে করছিল যে এই মাঠটা আমার দখলে আছে, সেই দখলে যারা আছে তার টেনশন বেশি। কারণ যদি তারা বেদখল করে দেয় তাহলে খুব সমস্যা। আর যারা বাইরে আছে, যাদের হোপ নাই, তাদের কোনো টেনশন নাই। ওই জায়গাটা হলো টেনশনের জায়গা। সুতরাং আজকে যে জায়গাটায় গেছে, আপনার ওই 4 কোটি তরুণ ভোটার একটা মারাত্মক ব্যাপার। কারণ তাদের কাছে 15, 16, 17, 18 মাসের ঘটনা তাদের চোখের সামনে জল 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 করতেছে। যে তাদের চোখের সামনে তাদের ভাইরা মরছে, তাদের চোখের সামনে পঙ্গু মেয়ে দাঁড়ায় আছে, তাদের চোখের সামনে চোখ নাই মেয়ে দাঁড়ায় আছে। রাজনীতিবিদদের কোনো সন্তান নাতিপুতি নাই, তাদের সব হইল বহির্বিশ্বে। এবং এই রাজনীতিবিদরা তাদের সন্তান বহির্বিশ্বে, নাতি বহির্বিশ্বে বিদায় দেশটা নিয়ে তারা ভাবে না। তাদেরকে ফেরত আনেন, আইনে রাখেন, দেখবেন দেশটাকে ঠিক করতে চাইবে। আপনি দেখেন তো কার সন্তানটা গুইনে, একেবারে কর ধরে গুইটা দেখেন, আমলা, বড় বড় রাজনীতিবিদ, তাদের সন্তানরা কোথায়? আর যেটুক দেশে আছে একেবারে কঠিন গার্ডের মধ্যে আছে। আর এর বাইরে দেশটাকে যদি রাজনীতিবিদরা নিশ্চিত হয়ে দেশটাকে বানাইতে পারতো, তাহলে তাদের সন্তানকে বাইরে পাঠাইতো না। তাদের সন্তানকে বাইরে, সন্তান নাতি সব বাইরে থাকে। আর এই দেশ থেকে তারা টাকা পাঠায়, তাদেরকে লালন পালন করে। এর ভিতরে বহু লোক আছে আমরা চিনি, যাদের ছেলে ক্যানাডা পড়ে, একেবারে হাতে কোনো নাম বলতে পারে, বলি না, শুধু তাদের ইজ্জতের জন্য। কয় টাকা বেতন পায় জানি, তার 2 ছেলে ক্যানাডা পড়ে। অমুকি কয় টাকা পায় আমরা জানি, সে মিডিয়ার লোক আছে, আমলাদের লোক আছে, পড়ে। কারণ দেশটা আপনি আমাদের জন্য জঙ্গল বানাইয়ে রেখে আপনারা এখান থেকে লুইটা পুইটা বহির্বিশ্ব চালাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত এইগুলো বন্ধ না হবে, অতক্ষণ পর্যন্ত এই দেশ রাজনীতিবিদরা ঠিক করতে পারবে না। 1, 2, রাজনীতিবিদের কোনো রোলই নাই ব্যক্তিগতভাবে। আমি বলবো রাজনীতিবিদদের চালায় 3টা সেক্টর, মিডিয়া, আমলা এবং বিজনেস সেক্টর, যাদেরকে অলিগার্ক বলি আমরা, বড় বড় বিজনেস সেক্টর। এই 3টা সেক্টরের কাছে রাজনীতিবিদরা পুতুল, জাস্ট পুতুল। এবং সেই জন্য আপনি রাজনীতিবিদদের কোনো রোলই নাই। আপনি দেখেন রাজনীতিবিদদের কী রোলটা আছে, কে কী এস আলমরে আমরা গালাগালি করছি 15 বছর ধরে। সেই এস আলম 100% সেফ আছে, তার সমস্ত অ্যাসেট সেফ আছে। ওই ক্ষতি হচ্ছে কার? আবার আপনি যদি বলেন যে গরিবরা আমরা এই জিনিসগুলো সাহায্য করব, কোত্থেকে আনবেন? ট্যাক্স ইম্পোজ করবেন। কার উপরে ট্যাক্স ইম্পোজ করবেন? ওই বড় বড়দের, তাদের ইচ্ছা মতো, কিন্তু নিচের লেভেলে ট্যাক্স ইম্পোজ করবেন। অর্থাৎ জুলুম টুলুম সব। অ্যাডভোকেট রাজা, কি আমরা আসলে যেই বক্তব্যে, যেটা নিয়ে আপনার বক্তব্য দিয়েছিলাম সেটি থেকে মনে হয় আমরা একটু দূরে দূরে যাই। আমি আরেকটা শেষ জায়গায় আসি, আপনার আতঙ্কের কথা বলছেন নির্বাচন নিয়ে।
নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছেন, এবং এই যে পরিস্থিতিটা আমি বললাম, এই পরিস্থিতি ওই 4 কোটি ভোটার নিয়ে চিন্তিত এবং জুলাই চেতনার ধারণ করে তাদেরকে ভোট দিবে, যারা চাঁদাবাজ তাদেরকে ভোট দিবে না, তাহলে দেখা যাবে যে ভোটগুলা কোথায় যাচ্ছে এই আশঙ্কার মধ্যে যদি থাকে, তাহলে চিন্তা করবে কোন দল ক্ষমতায় আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমলারা, কোন দল কারা জুলাই চেতনা ধারণ করে আপনি? যারা ধারণ করে ভোট তারা পাবে। আচ্ছা। এখন জুলাই ধারণ করে যারা, জি। সেটা বিশ্বাস করে চিন্তা করবে ভোটাররা। আচ্ছা। ভোটার চিন্তা করবে যে আপনি ধারণ করেন না, রাজ্জাকি ধারণ করেন না, উনি ধারণ করে, আপনি আমি চিৎকার করে বললে হবে না। সুতরাং ওইখানে একটা বিরাট আতঙ্ক রয়ে গেছে। সেই কারণে ওই আতঙ্কের কারণে আপনার নির্বাচনে যদি কোনো সংখ্যা আপনি দেখেন যে যদি যাদেরকে প্রত্যাশা করতেছে এই দল বাদে, যদি এই যে আমরা জামাত নিয়ে চিৎকার করলাম কোনো কারণে তারা ক্ষমতায় চলে আসে, তাতে যারা বিপদগ্রস্ত হবে সবচেয়ে বেশি, ওই বাইরের বলি তো আসি, সবচেয়ে বেশি ঘুষ খায় যারা, দুর্নীতি করে যারা, তারা খুবই আতঙ্কিত ওই শক্তিটা নিয়ে। সুতরাং ওই রকম যদি যারা ঘুষখোর দুর্নীতিখোর তারা জামাতের আশা নিয়ে আতঙ্কিত, তারা যদি জামাত আসে সেখানে সবচেয়ে বেশি আতঙ্কিত হবে তারা। কেন? এর কারণটা কি? এটার কারণ আমরা ইনিশিয়ালি যেটা দেখতেছি তাতে আপনি জামাত যদি জামাত যে দাবি করছে যে তারা দুর্নীতিবাজদের প্রশ্রয় দিবে না, আপনি সেটির উপর আস্থা রাখছেন? বলছে তো, আরেকজনে তো বলে নাই। যেমন ধরেন, আমি ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ করব, আমি ক্ষমতা আসলে চাঁদাবাজি হবে না, আমি ক্ষমতা আসলে হত্যার বিচার করব, এই কথাগুলো আমি তো শুনতে চাই মানুষ। আমি ক্ষমতা এই কথাগুলো শুধু জামাত বলছে, অন্য কোনো দল বলছে না? আমি বিডিআর হত্যার বিচার করবে, শাপলা চত্বরের বিচার করবে, দুর্নীতি টাকা ফেরত আনবে, তারপরে দুর্নীতি বন্ধ করবে, এই কথা যাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি শুনি নেই, তাদের টপের কাছ থেকে আমি শুনি নেই তো। আপনি বলেন, আপনি শুনছেন? দেখেন যে বিডিআর হত্যার বিচার করব, শাপলা চত্বর হত্যার বিচার করব, ক্রস ফায়ারে মারা গেছে তাদের বিচার করব। জি, এগুলো তো অন্তর্বর্তী সরকারও বলেছিলেন, কিন্তু সেগুলো অন্তর্বর্তী সরকার ইমিডিয়েটলি 12 তারিখ চলে যাবে। হি ইজ নট ইলেক্টেড, হি হ্যাজ নো কমিটমেন্ট। তাকে ফ্রম ডে ওয়ান আমরা করেছেন ওনারা। হ্যাঁ করেছেন তো, তাও তো করছে, বরং উনি থাকলে আরো কিছু হইতে পারে, উনি চলে গেলে আর হবে না। আচ্ছা, আপনার মনে হয় অন্তর্বর্তী সরকার থাকলে যেটুক হইছে কিছুটা হয়তো আশা আছে? রাজনৈতিক সরকার বলতে জামাত বাদে অন্য কোনো রাজনৈতিক আমার কাছে মনে হয় না। আচ্ছা, কারণ আমরা কথাটা পাই নাই তো। কথাটা তো পাইতে হবে। জনাব এম এ আজিজ, আপনি কি একমত যে অন্তর্বর্তী সরকার থাকলে কথাটা পাইতে হবে? আমার কথা হলো আশা আছে, জামাত বাদে অন্য কোনো রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় আসে তাহলে সেই আশা অ্যাডভোকেট রাজ্জাকি দেখতে পাবেন? আমি জামাত বাদে বলিনি, আমি যার কাছে প্রত্যাশা করি তার কাছে শুনি। জি, জামাত তো এটি আপনি বলেছেন যে জামাতের বক্তব্যে রাজনৈতিক দলগুলি আমাদের প্রতিনিধি হবে দলের মধ্যে থেকে, সুতরাং রাজনৈতিক দলের ক্রিটিসাইজ করার অধিকার আমাদের আছে। আমরা ভোটার, আমরা দেশের মালিক। রাজনৈতিক দল কিন্তু মালিক না, দলের ব্যক্তি মালিক। সংবিধানে লেখা আছে জনগণ হচ্ছে মালিক, সুতরাং আমার অধিকার আছে। এক, জামাত যদি ভুল করে আমি ক্রিটিসাইজ করব, বিএনপি ভুল করলে আমরা ক্রিটিসাইজ, কারণ আমরা ধরে নিছি যে এই দুই দলের কেউ ক্ষমতায় যাবে। হ্যাঁ, হয়তো বিএনপির প্রসপেক্ট অনেকে বেশি দেখছে, যেমন ধরেন 1991 সালে আপনার সব জরিপ, যত জরিপ ছিল সব জরিপ বলছে আওয়ামী লীগ জিতবে, এবং সব প্রশাসন থেকে শুরু করে যত বলেন সবাই আপনার ইয়েতে আওয়ামী লীগের সাথে লাইন দিছে। আবার বিএনপি ভাবছে কনফার্ম ফেল করবে, তারা হরতালও ডেকছে। পরে দেখা গেল জনগণ, বেরসিক জনগণ গোপনে ভোট দিয়ে বিএনপিকে পাশ করে দিয়েছে। তো সুতরাং এবারেও তো হতে পারে, আমরা যা এক্সপেক্ট করতেছি অন্য কেউ পাশ করতে পারে। এবারে কি হতে পারে, আপনি কি এক্সপেক্ট করছেন এবার? আমি তো মনে করতেছি যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার তো, আমার তো মনে হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার তো ইলেকশনের পরে একটা ক্রাইসিস তৈরি করবে। আপনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা মেটিকুলাস ডিজাইন করে ক্রাইসিস তৈরি করবে। আপনি বলেন তো সরকার গঠন করার কোনো ব্যবস্থা আছে? জুলাই সনদে আছে? জি, জনাব এম এ আজিজ, আপনি 91 সালের নির্বাচনের সাথে তুলনা করছিলেন, তো 91 সালের যে সরকার ছিল তখন তত্ত্বাবধায়ক সরকার, তারা কি কোনো মেটিকুলাস ডিজাইন করেছিল? তাহলে 91 সালের নির্বাচনের সাথে আপনি তো আপনার দাবি অনুযায়ী এবার তো অন্তর্বর্তী সরকার একটি মেটিকুলাস ডিজাইন করছে, নির্বাচন তাহলে এই দুটোকে তুলনা করা যাচ্ছে? ওই নির্বাচন নিরপেক্ষ হয়েছিল, অ্যাকসেপ্টেবল হয়েছিল। এবারে নির্বাচনে তো অনেক ইস্যু আছে, অনেক ইস্যু দাঁড়াইছে, যার ফলে এখানে মেটিকুলাস ডিজাইন আপনার প্রযোজ্য। আগে জামাত যখন বিএনপির সাথে ছিল তখন কিন্তু আপনার এটা ভোটের ঐক্য ছিল দীর্ঘদিন। এই কারণে আমি তো বলি যে বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে কমপক্ষে 20%, এবং লেনিন যে বিপ্লব করছিল বলশেভিক দল দিয়ে, তখন কমিউনিস্ট পার্টি নাই হয়ে গেছিল। যখন সে বিপ্লবের ডাক দিয়েছে বলশেভিক পার্টি নাই, তো জামাতের এই পরিণতি। কিন্তু বিএনপি একটা বৌদ্ধপন্থা দল, একটা জাতীয়তাবাদী দল, সেটা টিকে দরকার। এখন ধরেন আপনি যদি বলেন যে ধরেন রাজনৈতিক দলগুলো 4 কোটি ভোটার, রাজ্জাকি ভাই বলছে
4 কোটি ভোটারের ব্যাপারে প্রশ্ন কিন্তু উত্থাপিত হয়েছে। যেমন 30 জন নিরাপত্তার জন্য জামাতের কাছে ঢুকছে, হ্যাঁ, আরেকটা গ্রুপ আরেকটা দল করে ফেলছে। আবার অনেকেই রিজাইন করছে, নারী একটাও যায়নি, একটাও। কেউ কেউ স্বতন্ত্র নির্বাচন করছে অথবা কেউ কেউ রিজাইন করছে। এখন 4 কোটি ভোটার যে তরুণ ভোটার, আমাদের কালচার এখনো শেষ হয়ে যায় নাই। কালচারে ধরেন আমার ফ্যামিলিতে আমি অনেক সময় বলেছি 30টা দল বসে ঐক্যমত্য কমিশন করছে। এই ঐক্যমত কমিশনকে তো দেশটা লিজ দেওয়া হয় নাই। এর অর্ধেক দল আমার পরিবারের চেয়ে ছোট, পরিবারের চেয়ে ছোট। এখন আমার প্রশ্ন, আমার ফ্যামিলির যারা তরুণ আছে তারা কি আমার কথার কোনো মূল্য দেবে না? 1 2 হচ্ছে এই তরুণ ভোটারদের ভিতরে প্রশ্ন, আপনি অভ্যুত্থানের সময় দেখেন কত নারী গিজগিজ করছে, কত নারী, কই নারী কোথায় এখন, নারী কোথায়? 1 2 হলো 4 কোটি ভোটার কিন্তু এখন বলবে যে এনসিপি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তারা তো অভ্যুত্থানের শক্তি ছিল, তারা তো এখন তো সরকারে ছিল 3 জন, তারা তো এখন সরকারে নাই। এনসিপি আলাদাভাবে থাকতে পারতো, কিন্তু তারা নিরাপত্তার জন্য চলে গেছে, এনসিপি ভেঙে গেছে। এই এনসিপি তো থাকছে না। এনসিপি নিরাপত্তার জন্য চলে গেছে, এটি 30 জন তো ঢুকছে তো। জি, কিন্তু সেটি নিরাপত্তার জন্য, এটি আসলে নিরাপত্তার কিভাবে জন্যই নিশ্চিত তো, হলো? কারণ তারা তো মনে করে ধরেন তাদের নিরাপত্তার অভাব কিভাবে হচ্ছে? নিরাপত্তার অভাব তো আছেই। তখন সরকারের পক্ষে তো এনসিপি বলে না এই করলে এই করলে ফেসিস্ট আসবে। ফেসিবাদ মানে কি? আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগের 1 নম্বর হলো তারা আন্দোলনে অগ্রভাগে ছিল, তারা থ্রেট মনে করে, এই কারণে বিএনপির সাথে দরবার করতে মেলে নাই, জামাতের ভেতরে ঢুকছে। এখন জামাতের সাথে ঢোকার পরে এনসিপির একটা অংশ জামাতকে পছন্দ করে নাই, তারা আলাদা দল করে ফেলছে। আবার আরেকটা গ্রুপ নারী, বিশেষ করে নারীরা, তারা অফ হয়ে গেছে, অনেকে স্বতন্ত্র দাঁড়ায় গেছে। তো এনসিপি ভেঙে গেল না। আমরা তো এটা এনসিপি আমরা তো ভেঙে যাক এটা চাই না, কারণ তরুণ শক্তি তো দাঁড়ায় থাকতে হবে। এখন এতে হয়েছে কি যে আপনার এনসিপির এই 30 জন, আন্দোলন তো 30 জন ছিল না, আন্দোলন তো হাজার হাজার লাখ লাখ নামছে না। তরুণ বলেন, শিশু বলেন, মা বলেন, চাষি বলেন, সব নাম ছিল। হ্যাঁ, তো এখন তাদের জবাব কি? তাদের কাছে এই 30 জনের জবাব দিবে কি বলেন? তো সুতরাং তরুণ যে 4 কোটির স্বপ্ন দেখা সেটা আর নাই। এখন তরুণরা সব মুখ ফিরিয়ে নিছে, তরুণরা তরুণদের মতো করে ভোট দিবে। মুখ ফিরিয়ে নিয়েছে মানে মুখ করে এনসিপির কিন্তু তারা এনসিপির ব্যবহার করছে, এনসিপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, এনসিপির 30 জন ব্যবহার করছে, তাদের ব্যবহার করছে। এখন আর এনসিপির এই 4 কোটি ভোটার, যে আগে তো তরুণ ভোটার 4 কোটি সবসময় দেখা গেলো এই 4 কোটি যেদিক যায় সে জিতবে, 4 কোটি তো আর ওইভাবে নাই এখন, কারণ এনসিপি তো এখন নাই। এনসিপি যদি অক্ষত থাকতো, আমি যেটা বললাম, তাদের ব্র্যান্ড ভ্যালু আছে, তারা যদি আলাদা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, এনসিপি তরুণ ভোটাররা একটা দিক ঠিক আছে, এনসিপি নাই কিন্তু ভোটাররা তো আছেন, ভোটাররা আছে, ভোটাররা আমাদের দেশের কালচার, আমাদের দেশে তার নিজস্ব চয়েস, সেই হিসাবে প্রার্থী চয়েস, পার্টি চয়েস সব দেখে ভোট দিবে। আগের মতো তো ওই 4 কোটি ভোট একদিকে যাবে না। বলেছেন যে যারা জুলাই চেতনা ধারণ করেন তরুণ ভোটাররা তাদেরকে ভোট দেবেন, এটা ঠিক না। জি, অ্যাডভোকেট রাজা, আমি সিম্পল একটু বলি যে এনসিপি জামাতে যোগ দিছে যে কথাটা নিয়ে নিরাপত্তার জন্য। হ্যাঁ, নিরাপত্তার জন্য তো বটেই। কেন বটে আমি বলি, একমাত্র শেখ হাসিনা পরাজিত হয়েছে, তাকে তাড়াইয়ে দেওয়া হয়েছে, তাড়াইয়ে দেখ বা উনি চলে যেতে বাধ্য হয়েছেন। উনি যেহেতু জীবিত আছেন, উনি একমাত্র জানেন যে কাদের কারণে তাকে চলে যেতে হয়েছে। সে কারণে এনসিপি আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু, এতে কোনো সন্দেহ নাই। এবং এই আন্দোলনের সময় আওয়ামী লীগের যারা শত্রু থাকবে তাদেরকে তো, তারা তো সবার বন্ধু হওয়ার কথা ছিল, যেহেতু সবাই বলে আমরা আন্দোলন করছি 16 বছর 12 বছর যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে। তো আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই থাকলে ফাইনালি যদি আমি বলি টার্নিং পয়েন্টে এনসিপির এরা করছে, তাহলে তো এই এনসিপির ছেলেপেলেগুলো সবার বন্ধু হওয়ার কথা। তাতে জামাত পর্যন্ত তাকে যাইতে হবে কেন? বিএনপিতেও তাকে মার্চ করাইতে পারতো তার ভিতরে, কিন্তু দেখা গেল যে ফাইনালি বাধ্য হয়েছে জামাতের কাছে যেতে। তার মানে কি বিএনপি তাদেরকে ধারণ করেন নাই, করলে তো থাকতো। এখন তার উপায় কি? একটা জায়গায় যেতে হবে, তাই তারা জামাতের কাছে গেছে। এখন ন্যাচারালি এই কেন তারা তো স্বতন্ত্র, তারা তো নিজেরাও ইলেকশন করতে পারত, নিজেরাও ইলেকশন করতে পারতো, কিন্তু ফ্রম ডে ওয়ান যদি আমি একটা আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাই, আমরা দেখেছি তাদেরকে কীরকম নাস্তানাবুদ করা হয়েছে। যে এমন আছে ডেকে এনে আয় কত, কিভাবে আয় হয়, ইত্যাদি ইত্যাদি। কেউ আক্ষেপ করে একজনে বলছে আমরা একটা নতুন কাপড়ও কি পরতে পারবো না। এটা বলার মানে কি? এটা বলার মানে আপনি আয়ের উৎস নিয়ে বারবার প্রশ্ন করছেন। অন্তত শতাধিক ইন্টারভিউ আমি দেখছি। কিন্তু আরও তো বাংলাদেশের রাজনৈতিক দল আছে, কারো কি সিনায় কোনো বল আছে যে ডাইকাইন না তাদের ইনকামটা জিজ্ঞেস করুক? পারছে কেউ? কিন্তু আপনি পেয়েছেন ওই ছেলে পেলেগুলাকে।
অসহায়ের মতো তারা ছিল, নির্বিকার, তাকায় তাকায় সেই জন্য দেখছে। তারা জামাতে উপায় নেই, তার একটা জায়গায় একটা অবলম্বন তাকে যাইতে হয়, একটা মনে করছে যে আমি একটা সমুদ্রের মধ্যে ভেলা পাইছি, সেই ভেলা ধরছে, নো অপশন। আমি মনে করি এটাকে যদি বড় দল তাদের ধারণ করে ফেলতো, আমি যদি বড় দলের বিএনপির মালিক হইতাম, মানে বিএনপির চেয়ারম্যান হইতাম বা কিছু হইতাম, আমি তাদেরকে নিয়ে আসতাম, কি আসো তোমরা করছো, তোমরা থাকো আমাদের সাথে, আমরা তোমাদের, আমি আমার কথা বলছি। জি। সুতরাং তার কোনো অপশন ছিল না, কারণ আপনি নিজেও যদি দিশাহারা হয়ে যান, কোনো না কোনো অবলম্বন আপনি ধরবেন। জি। এবং এটা ধরতে বাধ্য করছে তারা, যারা তাদেরকে অ্যাকোমোডেট করতে পারতো। জি। সুতরাং ওই দিকে পারতো, যাওয়ার কিন্তু তাদের ডিমান্ড পূরণ করতে তারা পারেনি। তারা তারা এত বড় ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক শক্তির সামনে যখন সোজা হয়ে দাঁড়াতে পারলো, আর এই সময়ে এসে তারা আমি কিন্তু জামায়াতের আপনাকে- সাহায্য আমি ছাড়া আপনাকে একা তারা No, এই ইলেকশনে যেতে পারতো না। 5ই আগস্ট